সুরের এই ঝরা ঝরা ঝরনা ঝরনা হাই মরি হাই রে ঝরনা ঝরে রে ফুলের এই গুন 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 জন দুজনায় যায় চলে যায় রে রহে না ঘরে রে ঝরনা ঝরে রে রহে না ঘরে রে ঝরনা ঝরে রে রহে না ঘরে রে মেঘে মেঘে মেঘ বালিকা আবির ঢালে ময়ূরী নাচে তালে তালে মেঘে মেঘে মেঘ বালিকা আবির ঢালে ময়ূরী নাচে তালে তালে গানে গানে প্রাণে প্রাণে গানে গানে প্রাণে প্রাণে সুরের সুরভি ভরে রে সুরের ওই ঝর ঝর ঝরনা ঝরনা হাই মরি। নমস্কার, আমি স্বপন আপনাদের সাথে আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা শ্রদ্ধা তার সঙ্গে নমস্কার আমার প্রত্যেক বন্ধুদের, আমার ফলোয়ার্সদের, আমার সাবস্ক্রাইবারদের। আজকে একটা কথা বলবো, আমরা সব বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে একটা বিষয় নিয়ে শেয়ার করব, সেটা কমন জিনিস হচ্ছে যে পেটের ছেলে বাবা মাকে খেতে দেয় না, ঘর থেকে বের করে দেয়, খুন করে দেয় সম্পত্তির লোভে বৌমাকে সঙ্গে নিয়ে, মানে নিজের বউকে সঙ্গে নিয়ে। এরকম ঘটনা তো আকছার ঘটে। পেটের ছেলে বাবা মাকে খেতে দেয় না, বা বাবা মারা যাওয়ার পর মার সম্পত্তি দখল করে নেয়, মাকে খেতে দেয় না, মাকে বের করে দেয়, মা বাইরে রাস্তায় শুয়ে থাকে আর মাকে অস্বীকার করে। যে মা তাকে গর্ভে ধারণ করেছেন এবং তাকে পৃথিবী আলো দেখিয়েছেন, তার অর্ধেক কৃতিত্ব অবশ্যই তার স্ত্রীর থাকবে, স্ত্রীর একটা প্ররোচনা থাকবে। আমি প্রত্যেক মানে ঘরের বউদেরকে সম্মান জানিয়ে কথাটা বললাম। আজকে যে বিষয়টা বলবো সেটা ঠিক তাই ঘটেছে। কিন্তু এটা বোঝে না যে বাবা মা বেঁচে থাকতে ওই সম্পত্তির লোভ আর বাবার পেনশনের পয়সায় বা মার রোজগারের পয়সা খাচ্ছে, নিজের রোজগারের পয়সা শ্বশুর বাড়িতে ঢালছে। এটা ঘটনা, অপ্রিয় সত্য কথা। আমি প্রত্যেককে সম্মান জানিয়ে কথাটা বললাম। তো আজকে যেটা বলবো সেটাও ঠিক সেরকম টাইপের একটা কথা, সেরকম একটা ঘটনা। সেটা মানে ব্যাপারটা কি জানেন? ব্যাপারটা হচ্ছে যে মানে কথাটা হচ্ছে যে গর্ভে ধারণ করেছে ছেলে, মাকে দেখে না, মাকে ঘর থেকে বের করে দিয়েছে, মার জমি মার বাড়ি। স্বামী মারা যাওয়ার পর ছেলে এবং ছেলের বউয়ের হাতে অকথ্য অত্যাচারিত হয়েছে, মার খেয়েছে, খেতে দেয়নি, শেষে জিনিসপত্র সব বের করে দিয়ে মাকে ঘর থেকে বের করে দিয়েছে। এরকম ছেলে মেয়ে আপনি পাবেন। আগে তো জানতাম, বাপ ঠাকুরদা বা মা ঠাকুমাদের কাছে শুনেছিলাম বা বন্ধু বান্ধবের কাছ থেকে শুনেছিলাম যে মেয়েরা এরকম করে না, ছেলেরা করতে পারে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে মেয়েরাও করে। মেয়ে জামাই মিলে মাকে তালা বন্ধ করে বা ছিটকিনি তুলে দিয়ে আগুন ধরিয়ে জ্বলন্ত পুড়িয়ে দিয়েছে সম্পত্তির লোভে। তারপর তাদের জীবন কি হবে, তাদের ছেলে মেয়ে তারপর কি রিয়াকশন করবে, তার ফল পাবে, সেগুলো বোঝে না, কিন্তু হবে সেম রেজাল্ট। তো ওইরকম একটা ঘটনা বলি যে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর সেই গ্রামের ভিডিও যখন বোঝাতে এসছে, ছেলে বলছে মা তো মরে গেছে। এবং সেই মা দিনের পর দিন এমন একটা জায়গায়, একটা হাসপাতাল, গ্রামের একটা হাসপাতালের সামনে শুয়ে থাকে, আর চারদিকে ওই শিয়াল, হায়নার দল বা বিভিন্ন রকম বন্য প্রাণী ঘুরে বেড়ায়, যে কোনো মুহূর্তে তার ক্ষতি করে দিতে পারে, প্রাণ সংশয় দেখা দিতে পারে। এমন কিছু লোক আছে, এখনো পর্যন্ত ভালো লোক আছে সমাজে, যার জন্য সমাজটা বেঁচে আছে, আমরাও বেঁচে আছি। তার কারণ হচ্ছে একজন দোকানদার সেই মাকে নিজের মা সম্মান দিয়ে তার ছোট্ট একটা চা দোকান থেকে যতটুকু রোজগার হয় তাকে প্রতিদিন চা, পাউরুটি, বিস্কুট খাওয়া। এবং যে হাসপাতালের গেটের সামনে উনি শুয়ে থাকেন, সেই হাসপাতালের যারা স্টাফ,
তারা তাকে দুটো ভাত দেন দুপুরবেলা। তাও সেই হাসপাতালেরও কিছু অকৃতজ্ঞ অধিকর্তা আছে উচ্চপদস্থ, তারা তার সেই খাবারটা দেয় বলে তাদের অপছন্দ, তারা আপত্তি জানিয়েছিল যে না, তাকে খাবার দেওয়া যাবে না, অথচ সেই খাবার নষ্ট হয়। রোগীদের খাবার, সব খাবার রোগীরা পায় না, এরকম অনেক ঘটনা সরকারি হাসপাতালে আগে হয়েছে। সে বিষয়ে আমি অনেক আগে ভিডিও করেছিলাম। মাছ চুরি হয়ে যায়, মাছ পাচার হয়ে যায়, খাবার পাচার হয়ে যায়, সেগুলো হবেই, হওয়ার কথাই। যেখানে এমএলএ মন্ত্রীরা চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা রোজগার করছে, জেলে যাচ্ছে, লজ্জা নেই। পাড়ার তোলাবাজরা তোলা তুলে সংসার চালাচ্ছে, তাদের লজ্জা আছে? পাড়ার প্রতিবেশীর আঙুল তুলি বলছে ও তো তোলাবাজ। ওর বউও জানে, ওদের বউরাও জানে, ওদের মেয়ে সন্তানেরাও জানে যে বাবা তোলাবাজ। লজ্জা আছে? তো সেটা হবেই। আমাদের সমাজে এরকম ধরনের লোক আপনি পাবেন, মানে সমাজ বিরোধী। তো যাই হোক, এতগুলো কথা বললাম, সেটা হচ্ছে আমি পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগের কথা বলি। কুমাতা বিরল হলেও কুপুত্রের নমুনা মেলা তেমন দুর্লভ নয়। সেই আদিকাল থেকে এই একটা সত্যি বারবার প্রমাণিত হয়েছে। তেমনি এক কুপুত্রের অমানবিক আচরণের অভিযোগ উঠে এসেছে হুগলি জেলার পরশুরা ব্লকের শ্রীরামপুর গ্রামে, যার জেরে তার অশীতিপর মা চাপা প্রামাণিক এখন গৃহহীন। এটা আমি আপনাকে বলছি 25/8/2025 সাল, এই গত মাস যে আগস্ট মাস গেছে, সেই তার 25 তারিখের ঘটনাটা আমি বলছি। তারপর কি হলো সেটা আমি বলবো। একটু হয়তো আমার ভিডিওটা বড় হতে পারে, প্লিজ অনুরোধ থাকলো দয়া করে শুনবেন। তাহলে একটা আমাদের সমাজের কিছু মানুষের, কিছু ছেলের বা তার সহকারিণী অর্ধাঙ্গিনীদের সম্বন্ধে কিছুটা আইডিয়া হবে। আইডিয়া আছে, আইডিয়া যে নেই তা আইডিয়া আছে, এরকম যেটা তো নতুন ঘটনা নয়। কিন্তু সেই মার পরে কি হলো, গর্ভধারিণীর ছেলে, যাকে গর্ভে 9 মাস 9 দিন তাকে গর্ভে রেখেছে, রেখে জন্ম দিয়েছে, পৃথিবী আলো দেখিয়েছে, পড়িয়েছে, খাইয়েছে, মানুষ করে দিয়েছে, পাখা গজিয়েছে, তারপরে মাকে লাত মেরেছে। সে মা বাবাকে খেতে দেয়নি বা মাকে খেতে দেয়নি। কিন্তু এমন একজন ব্যক্তি আছেন সমাজে, কিছু ব্যক্তিরা আছেন সহৃদয় ব্যক্তি, যে তাদেরকে সেই মারা গর্ভে ধারণ করেনি, জন্ম দেননি, কিন্তু মাতৃস্নেহে সেই মাকে স্থান দিয়ে, মায়ের সম্মান দিয়ে তার আশ্রয় তাদেরকে আশ্রয় দিয়েছে। এই জন্য ভিডিওটা আমি করলাম এই কারণের জন্য, যে এটা খুব আমার মানে একটু মানে বেদনাদায়ক লেগেছে আমার কাছে। তারপরে আরও বেদনাদায়ক লেগেছে ব্যাপারটা, যে সেই মাকে একজন মাতৃস্নেহে সম্মান দিয়েছে যথাযোগ্যভাবে, সেটাই বলবো। এবার দেখুন ব্যাপারটা কি হলো। অভিযোগ যে বৃদ্ধা মাকে মারধর করে টেনে হিচড়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন গুণধর ছেলে। পরশুরার বিডিও অফিসে গিয়ে জানিয়ে এসেছেন তার মা মৃত। দেখুন কি কুপুত্র, কি চরিত্র। আর বউ সাথ দিয়েছে তাকে, কিন্তু সেই বউ তার নিজের বাবা মাকে কিন্তু কখনো এরকম অত্যাচার করতে সাহস পায়নি, করবে না। এটা নিয়ম, এটা নীতি। আর স্বামী কি করছে, নিজের বাবা মাকে কষ্ট দিয়ে শ্বশুর শাশুড়িকে পেছনে বা শ্বশুরবাড়ির পেছনে তার রোজগার টাকা ঢালছে, বাবা মাকে খেতে দেয় না। এরকম আছে, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, এটা আমি দেখেছি অনেক। তার প্রতিদান, তার প্রতিফল নিশ্চয়ই পাবে, পেয়েওছে, পাচ্ছেও, আমার দেখা, আমার অভিজ্ঞতা বলছি। এবার যে ঘটনা নিয়ে বলছি, যে প্রায় 2 মাস ধরে পরশুরা এই ব্লক গ্রামীণ হাসপাতালের দরজায় একা পড়ে থাকেন 80 বছর পেরোনো বৃদ্ধা মা। চিন্তা করতে পারেন, স্বামী মারা যাওয়ার পর এই চাপা প্রামাণিক 2 মাস ধরে ওরকমভাবে একটা হাসপাতালের গেটের সামনে এভাবে শুয়ে থাকেন। কি করবে, ছেলে টেনে হিচে ঘর থেকে বের করে দিয়েছে। কিরকম
কুপুত্র শুধু নয়, কিরকম ইতর নির্দয় নিষ্ঠুর ছেলে পারে তো মার গায়ে হাত দিতে, মার সঙ্গে ব্যবহার করতে, এরকম আছে। আপনি এরকম আমি অনেক ভিডিও করেছি আমি। তা এটা করছি তার কারণ হচ্ছে সেই মাকে একজন যথারীতি সম্মান দিয়েছেন, সেরকম পৃথিবীতে বা সমাজে সেই ধরনের ভালো মানুষও আছে। আর শিয়ালের উপদ্রব, স্থানীয়দের আশঙ্কা যে রাত বিরেতে যে কোনো মুহূর্তে কিছু ঘটে যেতে পারে। আর তার এই অবস্থার জন্য যেখানে বিচলিত এলাকার মানুষজন উদ্বিগ্ন, সেখানে ওই বৃদ্ধার কপালে জোটেনি বিধবা ভাতা, বার্ধক্য ভাতা কিংবা বাংলার বাড়ি। এদের জুটবে না। যাদের দরকার তাদের জন্য সরকার করে না। যাদের দরকার নেই, যাদের 3 তলা বাড়ি, 4 তলা বাড়ি, একাধিক গাড়ি, 2 চাকা 4 চাকা বা শাসক দলের ভালো ভালো পদে আছে, তারা আবাস যোজনায় বাড়ি পাচ্ছে। আর ওই টাকা কিছু দাদাদের, মাস্তানদের পকেটে যাচ্ছে, প্রভাবশালীদের। এটি যখন ধরা পড়ল, কেন্দ্রীয় সরকার সেই টাকা যখন বন্ধ করে দিল, যে কেন্দ্রীয় সরকার টাকা যখন পকেটে পড়ছে, এবং এটা যেটা করেছে ঠিকই করেছে, খারাপ কিছু করেনি, তখন কেন্দ্রীয় সরকারকে দোষ দেওয়া হচ্ছে যে আমাদের ন্যায্য পয়সা, ন্যায্য টাকা দেওয়া হয়নি। আর এই ইউটিলাইজেশন সার্টিফিকেট চাইছে কেন্দ্রীয় সরকার, হিসাব দাও, কেন্দ্রের টাকা যে এতগুলো টাকা দেওয়া হয়েছে জনহিতকর কাজে খরচা করেছ, সেই টাকা হিসাব দাও। টাকা হিসাব দিতে পারছে না, তার জন্য কেন্দ্রীয় সরকার সেই অনুদান বন্ধ করে দিয়েছে। অন্যায় কোথায়? কিন্তু শাসক দলের নেতারা বা প্রশাসন বলছে যে আমরা ইউটিলাইজেশন সার্টিফিকেট পাঠিয়েছি। যে সত্যি যদি ইউটিলাইজেশন সার্টিফিকেট তুমি পাঠাও হিসাবে, কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করতে পারে না। যাই হোক, সেটা জনগণ বিচার করবে। এবার ব্যাপারটা ঘটল কি, যে এই মানে বার্ধক্য ভাতা বাড়ি কিছুই পায়নি সরকার থেকে। প্রসঙ্গত এখন চারিদিকে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ চলছে, এবং সেইখানে সরকার প্রত্যেকটা আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্য সরকার টাকা দিচ্ছে। আমার দেখা, আমার ওয়ার্ডে, নাম বললাম না, কাউন্সিলের পাশে বসে, লোকজন তেমন ভালো লোক কখনো যায়নি, ওই যারা নেহাত যেতে হয়ে গেছে, তার পাশে বসে আছে পাড়ারই সব তোলাবাজ। এই তোলাবাজদের সবাই চেনে, জানে, বিখ্যাত, কুখ্যাত, বিখ্যাত না, কুখ্যাত। অভিশাপ দিচ্ছে, বাড়ি দেবো বলে, সরকারের জমি পাইয়ে দেবো বলে তাদের কাছে টাকা নিয়েছে। সে হয়তো লোকের বাড়িতে রান্না করে খায়, সংসার চালায়, লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে। আমি ফ্ল্যাটে কেউ ভাড়াটিয়া আছে, ভাড়াটিয়া তুলে দেবো, তার আগে 40,000 টাকা 50,000 টাকা খেয়ে নিয়েছে, ভাড়াটা তুলতে পারেনি, টাকাও ফেরত দেয়নি। এসব তোলাবাজ আছে আমার দেখা। এইভাবে সংসার চালায়, এইভাবে সংসার চলে। তারপরে পরিণতি কি হবে আমি দেখতে চাই, এই পরিণতি কি হয়। আর অভিশাপ, চোখের জল অভিশাপ দিচ্ছে এইসব তোলাবাজদের। তারাই এই পাড়ার সমাধান, আমাদের সমাধান প্রকল্পে কাউন্সিলরের পাশে বসে ফর্ম লিখে হত্যাকথা একসঙ্গে বসে। আর কাউন্সিলর তো বিনা খাটিতে যদি কিছু প্রসাদ পাওয়া যায়, তাকে প্রশ্রয় দেবে না কেন? যাই হোক, সেটা তো আপনার সকলেই জানে, সে বিষয়ে বলে কোনো লাভ নেই। আমি যেটা বলছিলাম, এই প্রসঙ্গে কথাটা এলো আর কি। এবার স্থানীয় এক চা দোকানি খোকন ধক, ওর নাম, এই খোকন ধক তার স্বল্প আয় থেকে চা এবং পাউরুটি খাওয়ান, বিস্কুটও দেন, ঘুগনি মুড়ি খাওয়ান এই বৃদ্ধাকে যখন যেরকম পারেন প্রতিদিন। দুপুরে হাসপাতালে এক রাঁধুনি ভাত দিয়ে যান। দেখুন, বিনা স্বার্থে কিন্তু তারা বিনা স্বার্থে এই বৃদ্ধা মহিলাকে, এই চাপা প্রামাণিককে, বিধবা 80 বছর বয়স্ক, এইভাবে তারা তাদের বিবেকবোধে সেবা করেন। তার বিনিময়ে কিন্তু তাদের কোনো স্বার্থ নেই। যদিও তা নিয়ে নাকি হাসপাতাল কর্তৃপক্ষ আপত্তি জানিয়েছেন বলে খবর। এরকম লোক তো আছেই, থাকবেও। সেটা তো আমরা এই বছরে চাকরি চুরি যা ঘটনা ঘটেছে সবই দেখেছি।
সরকারি হাসপাতালে যেসব নক্কারজনক ঘটনা ঘটেছে সবই দেখেছি। এটা কোনো নতুন কিছু নয়। আচ্ছা, এবার এই বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন কারা? কবি ও সাহিত্যিক অপর্ণা মণ্ডল দত্ত বলে একজন সহৃদয়বান একজন মহিলা। এই বৃদ্ধা যাতে তার প্রাপ্য সরকারি প্রকল্পগুলির সুবিধা পান, তিনি তার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনিও কিন্তু গর্ভজাত সেই মহিলার, এই বৃদ্ধার কন্যা নন, কিন্তু কন্যার সম মাতৃর সম সম্মানে তার জন্য করছেন। আছে এরকম মানুষ সমাজে। তাকে, এই ধরনের মানুষদেরকে, এই চা দোকান বলুন বা সে হাসপাতালে রাঁধুনি বলুন বা এই সাহিত্যিক এই মহিলা, মানে যিনি পেশায় হচ্ছে তিনি কি বলে সাহিত্যিক এবং কবি, এই অপর্ণা মণ্ডল দত্ত, এই ধরনের মানুষদেরকে আমি সালাম করি, কুর্নিশ জানাই। আর কি হলো ব্যাপারটা? আরও একটি ব্যাপার হলো, স্বামী বেশ কয়েক বছর আগেই মারা গেছেন এই চাপা দেবীর। অভিযোগ, তারপরেই বৃদ্ধা চাপার এই হাল। যতদিন স্বামী বেঁচে ছিল ততদিন পূর্ণ সম্মান তিনি স্বামীর কাছ থেকে পেয়েছেন। ছেলের কাছ থেকে তখন পেয়েছেন কিনা বা সাহস পায়নি ছেলে বা ছেলের বউ। পঞ্চায়েত সমিতি, বিডিও অফিস, স্থানীয় শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কেউ কিছুই করেনি, করবেও না। আখের গোছাতে সবাই ব্যস্ত। এরা পারে? প্রত্যেকেই কিন্তু মোটা বেতন পান। তাদের এলাকা, তাদের অঞ্চলে একজন বৃদ্ধা খেতে পাচ্ছেন অত্যাচারিতা হয়ে, ঘর থেকে বিতাড়িত হয়ে, ওই অবস্থায়, ওই বয়সে রাস্তায় পড়ে আছে। এরা খুব খোঁজ নিল না? এদের জন্য, এদের খবর জানতে হচ্ছে সাংবাদিকদের কাছ থেকে, পেপারওয়ালাদের কাছ থেকে, বৈদ্যুতিন সাংবাদিকের কাছ থেকে বা সাংবাদিকদের কাছ থেকে। এটাও বিচার ঈশ্বর করবে, তারপরে প্রকৃত জনগণ যদি চেতনাবোধ থাকে তারা করবে। আর একটা কথা বলছি যে এরপর যখন এরা সব জানলো, তখন বিডিও অফিস থেকে তাকে আশ্বাস দেওয়া হয়েছে সব কিছুই দেওয়া হবে, কিন্তু কিছুই পাননি, পাবেনও না। যাই হোক, পেলে ভালো। আর প্রশ্ন উঠেছে, এত সুবিধের আশ্বাস দিয়ে একের পর এক সরকারি প্রকল্পের কোনো সুযোগ কেন পৌঁছলো না বৃদ্ধার কাছে? কেন বৃদ্ধা পেল না? সব কাটমানি। এই সুবিধাগুলো বৃদ্ধাকে না দিয়ে ওই সুবিধাটা অন্য একজন নিয়ে নিয়েছে, নেবেই, নিতে বাধ্য, পড়ে থাকবে না। যেমন আমার বাবা মারা গেছে জানানো সত্ত্বেও আমার বাবার ভোট পড়ে যাচ্ছে, মানে বাবা ওই শ্মশান থেকে উঠে এসে ভোট দিয়ে যাচ্ছে, সে ব্যবস্থাও আছে, কিন্তু আমার সঙ্গে বাবার দেখা হয়নি। এটা দুর্ভাগ্য। এরকম ঘটনা হয়, অলৌকিক কারণে ঘটছে, সেটা কোনো ব্যাপার নয়, সে সবার ক্ষেত্রেই ঘটেছে। এটা কারো বাবার ক্ষেত্রে, কারো মার ক্ষেত্রে ঘটেছে, বা যে মৃত ব্যক্তি পরিচয় মারা গেছে তাদের হয়ে ভোট পড়ে যাচ্ছে, এটা আকছার ঘুরছে, আকছার। এবার কি হলো ব্যাপারটা? ব্যাপারটা হলো যে দু একদিন নয়, দীর্ঘ 2 মাস ধরে এক অসহায় বৃদ্ধ এইভাবে সরকারি হাসপাতালের গেটে পড়ে রয়েছেন। সরকারের কাছে কেন কোনো খবর পৌঁছালো না? না পঞ্চায়েত প্রধান, না বিডিও, না কোনো সরকারি আধিকারিকের কাছে। কে উত্তর দেবে? কার ক্ষমতা আছে উত্তর চাওয়ার? তাহলে মুশকিল আছে, অ্যাকশন হয়ে যাবে। अरे भाई, এটা তো বুঝতে হবে যে आग में शीत जाए ना, चिरदिन ऐसा नहीं चलेगा। जब दिन आएगा तब बदला भी आएगा। এবার এই বৃষ্টি ভেজা দিনে হাসপাতালে গেটে শুয়েছিলেন দুর্বল অসুস্থ এই চাপা প্রামাণিক, চাপা দেবী। কথা বলতে বলতে 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। জানেন, খুব কষ্ট লাগে। অনুমান করুন
এই ঘটনাটা। আর কান্না ভেজা গলায় চাপা দেবী বললেন, আমাকে ছেলে বৌমা মেরে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, আমার যে জায়গার দলিল কেড়ে নিয়েছে, আমার ঘরটা ভেঙে দিয়েছে। একবার বার্ধক্য ভাতা পেয়েছিলাম, তারপর থেকে আর পাইনি। বিডিও অফিসে গিয়েছিলাম, এই বয়সে দৌড়াদৌড়ি করেছিলাম, বলা হলো দেওয়া হবে, কিছুই ছিল না, মানে কিছুই পেলাম না। তার কারণ ওনার বদলে অন্য কেউ পেয়ে যাচ্ছে, শাসক দলের কোনো তোলাবাজ পেয়ে যাচ্ছে, হয়তো সে সিস্টেমও করা আছে। কারণ একজনের অ্যাকাউন্টের বার্ধক্য ভাতা বা একজনের অ্যাকাউন্টে সরকারি প্রকল্প লক্ষ্মী ভাণ্ডারের টাকা অন্য একজনের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, আর সে দিব্যি সে এনজয় করে যাচ্ছে, তুলেও নিচ্ছে সে টাকা। এরকম তো আচ্ছার ঘটেছে, কোনো এই অভিযোগ উঠেছে এবং তার কোনো প্রতিকার হয়নি, তাকে ধরে জেলেও ঢোকানো হয়নি, আইনত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, সবই পরিকল্পিত। আর যার অ্যাকাউন্টের টাকা যার অন্য একজন অ্যাকাউন্টের যাচ্ছে, যিনি এটা প্রাপ্য নন, তার যোগ্যতা নেই, তিনি অবশ্যই শাসক দলে ওই চটি চাটা টাইপের লোক আছে। যাই হোক, এরপর যেটা বলছিলাম যে ব্যাপারটা কি হলো, একটু যেন খেতে পাই, ছেলেকে শাস্তি দিক। চাপাদেবী কান্না গলায় বৃদ্ধা এইভাবে বললেন। কাদের বললেন? সাংবাদিকদের বললেন। কাদের বললেন? যারা তার কাছে এসে জানতে চেয়েছেন না যে আপনি এইভাবে কেন পড়ে আছেন, কেন আপনার এই অবস্থা আজকে। অভিযুক্ত সেই গুণধর ছেলে গৌতমকে খুঁজে বের করে তার কাছে হাজির হয়ে মায়ের প্রসঙ্গ তুলতেই তেলে বেগুনে জ্বলে উঠলেন সেই গৌতম কুপুত্র। কি বললেন? কে ওই মহিলা? ও আমার মা নয়, ওকে মেরে তাড়িয়েছি, বেশ করেছি। দেখুন তার উক্তি। এই ধরনের ছেলেকে কি করা উচিত? তৎক্ষণাৎ তাকে পেটানো, ধোলাই দেওয়া উচিত। এখানে কোনো ঠাঁই হবে না, মার ঘরে আছে। ছেলে গৌতম বলছে, যেভাবে পারে থাকুক, আমি কিছু করব না। এরপরে এই প্রতিনিধিকেও ধাক্কাধাক্কি অপমান করে তাড়িয়ে দেন গৌতমের ছেলে, যে খবরটা নিতে গিয়েছিলেন। কি শিক্ষা, কি চরিত্র এই ছেলে, নাম গৌতম। স্থানীয় চা ব্যবসায়ী খোকন বলেন যে গুণধর পুত্রের কীর্তি শুনুন, এটা কি মানুষ? চামা, পশুর অধ। গৃহপালিত পশুকে আপনি খাওয়ালে সে আপনার পাশে দাঁড়াবে, আপনাকে রক্ষা করবে, সেই জন্য এটা পশুর অধম। এদিকে সমাজে এই ধরনের কুপুত্রদের বাঁচিয়ে রাখা বা এই ধরনের চরিত্রের মানুষদেরকে বাঁচিয়ে রাখা উচিত নয়, একদম বাঁচিয়ে রাখা উচিত নয়। শুনতে খারাপ লাগে, আমি কথাটা বললাম, আই এম ভ্যারি সরি টু সে। এরপর কি হলো? এরপর হলো কি, এবার দেখুন যে ওই আধার কার্ড নিয়ে বিডিও অফিসে গিয়ে বলে এসেছে মা মারা গিয়েছে। ছেলে গিয়ে বলে এসেছে মা জীবিত, মা মারা গেছে বলছে। খোকনের উদ্বেগ এবং আশঙ্কা ওই বৃদ্ধাকে নিয়ে বলেন যে এখানে শিয়ালে যেন কোনোদিন ওকে টেনে নিয়ে না যায়। চারপাশে জঙ্গল গ্রাম, তো শিয়ালের উপদ্রব আছে। এবার কি হলো ব্যাপারটা হলো যে পরশুরা পঞ্চায়েত সমিতির সহসভাপতি শেখ খোকন বলেন, আমি দেখছি, সোমবার অফিসে গিয়ে আগে খবরটা নিয়ে খোঁজখবর করে দেখব। এতদিন পর দেখবে বলছে সহসভাপতি। দেখুন কি উদাসীনতা, কি গাফিলতি। এরা কিন্তু কেউ, এই যে শাসক দলের যারা পঞ্চায়েত প্রধান থেকে শুরু বা পঞ্চায়েতের কোষাধ্যক্ষ থেকে শুরু করে জেলা পরিষদের সভাপতি থেকে শুরু, যেরকম মানে পদে আছে, তারা কেউ কিন্তু গরিব নয়, কেউ কিন্তু টালির বাড়ি বা ভাঙা বাড়িতে থাকে না। খোঁজ নিয়ে দেখুন, 99.9 প্রত্যেকেই ঝাকাস বাড়ি,
প্রাসাদ, আর গাড়ি তো আছেই। কি করে হলো এর উত্তর আপনারা দেবেন, এর উত্তর জনগণ দেবে। আর তিনি কি বলছেন জানেন? এই যে পরশুরা, হুগলি জেলার আরামবাগের পরশুরা গ্রামের পঞ্চায়েত সমিতি সহসভাপতি শেখ খোকন বললেন যে খুব অমানবিক ঘটনা, সরকারি নিয়ম অনুযায়ী যা যা প্রাপ্য তা এই বৃদ্ধাকে পাওয়ানোর ব্যবস্থা করব। এতদিন করেনি। ওর নির্দয় ছেলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় সেটাও দেখছি। যদি খবর পাই ছেলের বিরুদ্ধে কিছু হয়েছে কিনা অবশ্যই জানাবো আপনাদের। এরপরে কি হলো? পরশুরার চাপাকে ঠাঁই দিলেন কে? একদম কলকাতার মৌলালির কাছে একজন মানুষ। তিনি খবরটা শুনলেন, জেনেছেন কোনোভাবে, পেপার থেকে জেনেছেন হয়তো, বা সংবাদ মাধ্যম থেকে জেনেছেন, বৈদ্যুতিন সংবাদ মাধ্যম থেকে। কি বলা যায় একে? সুপাঠ্য কোনো আধুনিক রূপকথা। গত 25শে আগস্ট একটি খবরের চ্যানেল থেকে তিনি এই খবরটা জেনেছেন যে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে ছেলে গৌতম মাকে, 80 বছর মাকে। আর বিডিওকে বলেছে মা তো মরে গেছে। আবার বিডিও অফিসে গিয়ে আধার কার্ড দেখিয়ে বলেছে মা তো নেই, মা বেঁচে গেছে, মা মরে গেছে। চিন্তা করুন। এই শীর্ষ সংবাদটি করেছিলেন কলকাতার হাইকোর্টের একজন স্বনামধন্য আইনজীবী অজয় চক্রবর্তী। ছেলের মারে গৃহহারা অশীতিপর বৃদ্ধা চাপা প্রামাণিকের কথা জেনেছিলেন সেই খবর পড়েই, বা সেই খবর জেনে শুনে। আর কিভাবে নিজের ঘরবাড়ি, ছেলে বৌমা নাতি সহ এক পূর্ণাঙ্গ পরিবার থাকা সত্ত্বেও ছেলের অত্যাচারে, ছেলে শুধু অত্যাচার নয়, ছেলের এবং ছেলের বউয়ের অত্যাচারে ঘরছাড়া হয়ে এক বিধবা মা অনাহারে, অনিদ্রায়, আশঙ্কার মধ্যে হুগলির, পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগের পরশুরা ব্লক গ্রামীণ হাসপাতালের দরজায় পড়ে থেকে দিন কাটাচ্ছেন, তা জেনে আর স্থির থাকতে পারেননি এই আইনজীবী অজয় চক্রবর্তী। তিনি কলকাতা একদম শিয়ালদার কাছেই থাকেন, খুব নামকরা জায়গাতেই থাকেন, বেশি দূরে নয়। আর তার বাড়িটা কোথায় জানেন? তিনি যখন এই খবরটা জানলেন আইনজীবী, তিনি কি করলেন বলুন তো? সটাম কলকাতা থেকে নিজের গাড়ি নিয়ে হাজির হয়ে গেলেন পরশুরায়, খুঁজে বের করলেন চাপা দেবীকে। তারপরে তাকে সঙ্গে নিয়েই কলকাতায় তার 33 বি ক্রিক লেনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বলেছেন এখন থেকে উনি, মানে চাপা প্রামাণিক, চাপা দেবী আমাদের সঙ্গেই থাকবেন, উনি আমার মা। তোবা তোবা, বাহ! উকিল বাবু অজয় চক্রবর্তী, আপনাকে আমার কুর্নিশ, সালাম, স্যালুট। আছে মানুষ ভালো। ক্রিকরো শিয়ালদা মোলালির থেকে পশ্চিম দিকে যে রাস্তাটা চলে গেছে, আহমেদ ডেন্টাল হসপিটালের ঠিক পাশের গলি দিয়ে সোজা রাস্তা, পিচের রাস্তা, যেটা সোজা ধর্মতলা যায়, ক্রিকরো বর্ধিষ্ণু এলাকা, সেখানে তিনি থাকেন। 33 বি, একজন প্রখ্যাত স্বনামধন্য বিশিষ্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি এই অজয় চক্রবর্তী। মানুষ তো আছেন। এবং এই অজয়বাবু গর্ভধারিণীর পেটের সন্তান নয়, তিনি একটা আরেকজন মায়ের সন্তান। তাই ভালো মানুষ, শিক্ষিত মানুষ, একজন আইনজীবী তো, তিনি যখন খবরটা জেনেছেন, তিনি তাকে নিজের মা সম্মানে তাকে নিয়ে এসছেন, নিজে গাড়ি চালিয়ে গেছেন কলকাতা থেকে হুগলি
পরশুরা গ্রাম পঞ্চায়েত, পরশুরা ব্লকে খোঁজ নিয়ে তাকে নিজের গাড়িতে চাপিয়ে নিয়ে চলে এসছেন তিনি। তাকে আমি ছবিটা দেওয়ার চেষ্টা করব যে উকিলবাবুর এবং চাপা দেবীর তিনি কীভাবে শুয়েছিলেন সেটাও চেষ্টা করব দেওয়ার। আর কি হলো জানেন, এই উকিলবাবু বললেন উনি আমার মা, আমাদের সঙ্গেই থাকবে, আমি যা খাবো উনি তাই খাবেন, ওনাকে কোনো কাজ করতে হবে না, আমার মার মতো উনি ঘরে থাকবেন, যতদিন বাঁচবেন আমি সেবা করে যাব। বাহ, শিক্ষণীয় শিক্ষণীয়। ইনি যদি এরকম করেন ওনার বংশধররাও তাই শিখবে, চরিত্রটা সৎ হবে। এই গৌতমের মতো অসৎ চরিত্রের হবে না। বা পাড়ায় পাড়ায় ওয়ার্ডে ওয়ার্ডে যে তোলাবাজরা আছে, মানে দাগি সমাজ বিরোধীরা আছে, তাদের চরিত্রের মতো হবে না, তাদেরও জন্ম বৃথা। এইভাবে তো ছেলে মেয়ে কোনো মানুষ হবে না। তার জানে আমার বাবা তোলাবাজ, সমাজ বিরোধী, চাকরি বাকরি তেমন করে না, এইভাবেই সংসার চালায়, তোলাবাজের টাকা দিয়েই সংসার চলে। লজ্জা থাকলে, লজ্জা নিয়ে এদের লজ্জা থাকার কথা নয় এইসব তোলাবাজদের, সমাজ বিরোধীদের, কারণ এদের সংসদ এইভাবেই চলে, তোলাবাজি করে, লোকের টাকা ছিনতাই করে। কিন্তু এই উকিলবাবুর মতো ভালো মানুষ আপনি পাবেন না। এরকম মানুষ আছে, সমাজে আছে, সংখ্যায় কম, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে। আর কি হলো জানেন, তারপরে হলো যে পরশুরা গ্রাম থেকে যখন উনি পড়েছেন তখন স্থানীয় এক চা দোকানি তাকে যতটা পেরেছেন খাবার দিয়েছেন। সে ধকবাবু চা দোকানি, আর তাকে যতটা পারতেন খাবার দিতেন এই চা দোকানি। আর ছেলে গৌতম প্রামাণিক এই সাংবাদিককে, মানে যে সাংবাদিক তার কাছে খবর নিতে গিয়েছিলেন, তাকে স্টাফ জানিয়ে দিয়েছিলেন চাপা তার কেউ হন না। চাপা নাম দিয়ে বলছে, মা বলে উচ্চারণ করেন, কিরকম ভিতর ছেলে দেখুন। তিনি বাঁচলেন না মরলেন তাতেও আমাদের কিছু যায় আসে না, কারণ মায়ের কাছ থেকে তার বৈষয়িক প্রাপ্তি কিছুই হয়নি। দেখুন কথাবার্তা, মার কাছ থেকে তার সম্পত্তি পায়নি বলে, কিন্তু এইটুকু বললো না, স্বীকার করলো মা তাকে জন্ম দিয়েছে। আজকে তুমি বিয়ে করে তুমি সংসার ধর্ম পালন করছো, মা তোমাকে জন্ম দিয়েছিলেন বলে, বাবা মা তোমাকে খাইয়ে এত বড় করেছিলেন বলে। তার প্রাপ্য, তার প্রায়শ্চিত্ত তারা ভুগছে, আর তার প্রতিদান তুমি এইভাবে দিচ্ছ। এই গৌতম প্রামাণিক, জানি না তার বিরুদ্ধে কি শাস্তি হবে, আইনত হওয়া উচিত। বিদেশে হলে একদিনও অপেক্ষা করতে হতো না, বিচার হয়ে যেত। আমাদের দেশ তো, তারপর আবার পশ্চিমবঙ্গ। আর যেহেতু মার কাছ থেকে তিনি কোনো সম্পত্তি পাননি, মাকে বাড়ি থেকে বের করে দিয়ে তিনিও একটুও অনুতপ্ত নন, একদম মুখের উপর বললেন যারা খবর নিতে গিয়েছিলেন তাদের। পরশুরার ভিডিও কামাল উদ্দিন আহমেদ, সেই ভিডিও, যে ভিডিওকে ধাক্কা মানে অপমান করে ঘর থেকে বের করে দিয়েছিলেন এই গৌতম প্রামাণিক, চাপাদেবীর ছেলে, সেই কামাল উদ্দিন আহমেদ কি বললেন, তিনি বললেন যে ওই ব্যক্তির বিরুদ্ধে আগেও মায়ের উপরে অত্যাচার অভিযোগ এসেছে, জানে কি করেছে পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি, স্থানীয় নেতারা, নেত্রীরা, দাদারা, দিদিরা, মাস্তানরা এবং সরকারি আধিকারিকরা কি করেছেন তার জন্য খবরটা তো জেনেছেন, অভিযোগ জেনেছেন, স্বীকার করলেন। কামাল উদ্দিন আহমেদ ভিডিও স্থানীয়, এবং প্রতিবারই স্থানীয় পঞ্চায়েত এবং প্রশাসনের পক্ষ থেকে তাকে ডেকে, মানে গৌতম প্রামাণিক ছেলেকে ডেকে সতর্ক করা হয়েছে। একবার করেছে, দুবার করেছে, তিনবার করেছে, করেই যাচ্ছে। আর তারা ডেকে ডেকে হাত পা ঝেড়ে দিচ্ছে, দায়িত্ব ঝেড়ে দিচ্ছে। নিজেদের মা নয় তো, নিজেদের পরিবারে কেউ নয় তো, সেই জন্য এরা পারে, এদের পক্ষে সম্ভব, কেন এরা মানুষ হয়েছে এইভাবে। আর কি হলো,
এবারে তো তিনি বিডিও অফিসে এসে মা মারা গেছেন বলে সরকার মিথ্যে বলেছেন, প্রশাসন কি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে না? বিডিওর জবাব, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, আইনি সংস্থান থাকলে ব্যবস্থা নেওয়া হবে। আইনের কোনো সংস্থান থাকলে তবে দেখা হবে, নচেত নয়। একটা বিডিও সাহেব বলছে পরশুরা গ্রামের ব্লকের কামাল উদ্দিন আহমেদ, তার উঠতে এটা, যদি সংস্থান থাকে তাহলে হবে। কি আশ্চর্য! এরা সরকারি আধিকারিক, মোটা বেতন পান, দিয়ে পান, বছরে বছরে স্কুল টিচারদের মতো অত মোটা বেতন না পেলেও পান, সুযোগ সুবিধা সরকারি সবই পান। কর্তব্য কজন করেন প্রশ্ন থেকে গেল, সে প্রশ্ন আপনাদের কাছে থাকলো আমার। আর কি হলো জানেন? আর হলো যে কিছু অজয় চক্রবর্তীর মানুষ আছে, কিন্তু মানুষ হিসেবে কেন তিনি ছুটে গেলেন কলকাতা ক্রিক রো থেকে হুগলি আরামবাগে পরশুরা গ্রামে ব্লকে গাড়ি নিয়ে? কৃতি এই আইনজীবী কি বলছেন জানেন? তিনি বললেন, খবরটা জেনে আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল জানেন। একজন ছেলে কিভাবে মায়ের সঙ্গে এরকম আচরণ করতে পারে? বইয়ের ইন্ধন তো অবশ্যই আছে, আর সেরকম নপুংস পুরুষ বলে বউ যা বলেছে তাই শুনেছে, এরকম পুরুষ আপনি পাবেন অনেক, না পাওয়ার কিছু নেই, আশেপাশে অনেক আছে। বউয়ের কথা ওঠে আর বসে, অত বউ কিন্তু স্বামীর পয়সাতেই খায়, আর বউ যে চাকরি করে দেখতে হবে না। একদম সুপারহিট ফিল্ম, কাহানি বন যায়গা। আর কি হলো জানেন? তিনি কি বললেন? এই উকিলবাবু বললেন, এই অজয় চক্রবর্তী ক্রিক রোড, কলকাতা শিয়ালদার কাছে ডেন্টাল আহমেদ হসপিটালের ঠিক পাশের গলি দিয়ে খানিকটা গেলে ক্রিক রোড, বনেদি এলাকা, বহু পুরনো এলাকা। আমি বহুবার গেছি রাস্তা দিয়ে হেঁটে ধর্মতলা কাজে পারপাসে গেছি। সেখানে তো কোনো বাসটা সেই রাস্তায় চলে না, ছোটো ছোটো গাড়ি ফাড়ি চলে, আর কি গাড়ি বলে প্রাইভেট কার চলে। মোলালির ঠিক উল্টো দিকে, মোলালি যুব কেন্দ্র আছে সরকারি, তার ঠিক উল্টো দিকে, উল্টো ফুটপাথে, শিয়ালদা স্টেশন থেকে হাঁটা পথ। তারপরে এই যে আমাদের মানে উকিলবাবু যেটা বললেন, অজয় চক্রবর্তী, তিনি বললেন যে জানেন, একজন ছেলে বা তার বৌমা মাকে ঘর থেকে বের করে দিয়েছে, মা মাসে মানে 2 মাস মতো বা 1 মাস মতো নিজের বাড়ি থেকেও তাকে তাড়িয়ে দিয়েছে, মেরে গায়ে হাত তুলেছে, মার গায়ে হাত তুলেছে। আর সেই ছেলে মার খেয়ে, ছেলের হাতে মার খেয়ে বা বৌমার হাতে অত্যাচারিতা হয়ে একটা হাসপাতালের, গ্রামের হাসপাতালের গেটে শুয়ে আছেন। 1-8 দিন নয়, 1-2 মাস এরকম বলছেন, জানা গেল খবরটা। তা আমি ঠিক থাকতে পারিনি, তখনই সিদ্ধান্ত নিলাম আমার বাড়িতে আরও কয়েকজন থাকেন, এরকমভাবে তিনি আরও কয়েকজনকে আশ্রয় দিয়েছেন, তাদেরও অসহায় অবস্থা, আর পরশুরার চাপা প্রামাণিকের অবস্থা আরও করুন, তাই নিয়ে এলাম আমার বাড়িতে, গাড়িতে চাপিয়ে। আমার মায়ের মতো থাকবেন, সবার সঙ্গে একটা পরিবারের মতো থাকবেন, আমার মা হয়েই থাকবেন, আমৃত্যুর দায়িত্ব নিলাম আমি। বাহ, কি সুন্দর বললেন এই অজয় বাবু, হাইকোর্টের স্বনামধন্য একজন আইনজীবী। সালাম আপনাকে, কর্নিশ আপনাকে। এইদিকে পরশুরার সেই এক চায়ের দোকানদার, যিনি চা দিতেন এই বৃদ্ধাকে, চায়ের সঙ্গে আরো কিছু দিতেন খাওয়ার জন্য প্রতিদিন সকালবেলা, তিনি এতদিন ধরে চাপা দেবীকে খাবারের ব্যবস্থা করে দিতেন। সেই খোকন ধক বললেন, আপনারা এসে চাপা প্রামাণিকের একটা হিল্লে করে দিয়ে গেলেন, আর চাপার প্রাপ্য সরকারি প্রকল্পের সুবিধে পাওয়ানোর জন্য লড়ছিলেন যে অপর্ণা মণ্ডল দত্ত, তিনি বলেন, কি বলবো বুঝতে পারছি না, কেন বিশ্বাসই হচ্ছে না যে আপনাদের মানে সাংবাদিকদের বলছে
যে আপনাদের জন্য, আপনাদের খবর দেখে, সে টিভিতে হোক পেপারে হোক, আপনাদের জন্যই একজন অসহায় মা, অসহায় বৃদ্ধা একটা নতুন জীবন পেলেন। সারা জীবন উনি সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এটাই তো মানে কাম্য করলেন। এই প্রার্থনাটা তিনি করলেন। আমাদেরও সেই প্রার্থনা থাকবে, আমারও সেই প্রার্থনা থাকবে, আসলে আপনাদেরও সেই শুভকামনা থাকবে যে চাপা দেবী যতদিন বাঁচেন ওনার নতুন ছেলের কাছে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর তার সঙ্গে এইটুকু কথা বলি, তার সে কুপুত্র, সে গৌতম প্রামাণিক এবং তার স্ত্রী যেন উপযুক্ত শাস্তি পায়, তার ব্যবস্থা যেন সরকার করে, আর উপরওয়ালা তো অবশ্যই করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এইটুকু। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন।